আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখতে দেখতে আমাদের 4টা চ্যাপ্টার শেষের পথে। আমরা গতি চ্যাপ্টার শেষ করলাম, বল শেষ করলাম, কাজ ক্ষমতা শক্তি শেষ করলাম, অ্যান্ড পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারেরও আজকে লাস্ট লেকচারে চলে আসছি। আই এম এক্সট্রিমলি সরি যে আমি রেগুলারলি ক্লাস দিতে পারতেছি না, বাট আমি ট্রাই করবো এরপরের চ্যাপ্টারটা খুবই দ্রুত শুরু করে দেওয়ার জন্য। মানে হয়েছে কি, আসলে হলে সবসময় ওই রকম ক্লাস রেকর্ড করার পরিবেশ পাওয়া যায় না, তো তাই আর কি আমি রেগুলার বেসিসে ক্লাসগুলো দিতে পারতেছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাস মেইনলি হচ্ছে রিলেটেড এই বায়োচাপ সংক্রান্ত এবং সাথে স্থিতিস্থাপকতার টপিকগুলো পড়াবো। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে টরিসেলের পরীক্ষা এবং বায়োচাপ। ওকে, টরিসেলের পরীক্ষা পার্টটুকু বোঝানোর আগে আমি তোমাদের বায়োচাপটা নিয়ে হালকা একটু কথা বলি। আমার ঠিক খেয়াল নাই ক্লাস 7-8 বায়োচাপ নিয়ে পড়াই কিনা, তাই আমি একদম শুরু থেকে শুরু করতেছি, কেমন? আচ্ছা, হোয়াট ইজ বায়োচাপ বা এয়ার প্রেশার? বায়োচাপ বা এয়ার প্রেশার এই জিনিসটা কি আসলে? আচ্ছা দেখো, আমাদের চারপাশে যখন আমরা তাকাই তখন কি দেখতে পাই? অবশ্যই কোনো গাছপালা, কোনো বিল্ডিং, অথবা রুমের ভিতরে থাকলে দেয়াল বা তোমাদের রুমের যে ফার্নিচার আছে ওগুলো। আমরা বাতাস তো দেখতে পারি না ডিরেক্টলি ওইভাবে, তাই না? কিন্তু বাতাসের অস্তিত্বটা আমরা অনুভব করতে পারি। আচ্ছা চলো আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখা যায় না তো কি হয়েছে, ওই জিনিস নিয়েও তো আলোচনা করা যায়, তাই না? ওকে, আমরা যে বাতাসটা অনুভব করতেছি, এই বাতাসটা বা এই বাতাস ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুকণা নিয়ে গঠিত। অর্থাৎ বাতাস বা এয়ার হচ্ছে বায়ুকণা বা এয়ার মলিকিউল নিয়ে গঠিত। এখন এই বায়ুকণাগুলো না তোমার অলওয়েজ র্যান্ডম বেসিসে চলাচল করতে থাকে, মুভমেন্ট হইতে থাকে, এদের মুভ করতে থাকে, সর্বদা এরা হচ্ছে চলমান। এই চলাচলটা কেমন? এই চলাচলটা হচ্ছে একদম কমপ্লিটলি র্যান্ডম। তো এই চলাচল যে করে বায়ুকণাগুলা, ওগুলা লেটস সে তোমার উপর ক্রমাগত এসে তোমার সাথে বা তোমার বডির সাথে সংঘর্ষ করে। ওকে, ওই সংঘর্ষ করার ফলে, অর্থাৎ কোনো বস্তুর সাথে যদি সংঘর্ষ করে তাহলে সেখানে বায়ুকণাগুলোর ভরবেগের পরিবর্তন হবে অবশ্যই, অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম। এখন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে বা নির্দিষ্ট সময়ের মাঝে যদি কোনো বায়ুকণার ভরবেগের পরিবর্তন ঘটে, তাহলে তোমার উপর বায়ুকণাগুলার বা উক্ত বস্তুর উপর বায়ুকণাগুলো একটা বল প্রয়োগ করবে। এখন ওই বলটা যদি একক ক্ষেত্রফলে হয়, তাহলে আলটিমেটলি বায়ুকণাগুলো তোমার উপর চাপ প্রয়োগ করতেছে না? বায়ুকণাগুলো কিন্তু তোমার উপর চাপ প্রয়োগ করতেছে। তো এই যে চাপ, এই চাপটাই হচ্ছে বায়ুচাপ।
অর্থাৎ আমরা এই যে চাপ পাইলাম সেই চাপটাই হচ্ছে বায়ুচাপ। তাহলে বায়ুচাপকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, মানে আমি যদি আবার সামারি করি, আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে ওই বায়ুমণ্ডলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুকণা নিয়ে গঠিত, এবং এই বায়ুকণাগুলো সর্বদা এদিক ওদিক র্যান্ডমলি চলাচল করতে থাকে। এখন এই চলাচলের সময় যদি বায়ুকণাগুলো কোনো একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে বায়ুকণাগুলো ধাক্কা দিবে, তাই না? ওই বস্তুকে ধাক্কা দিবে। এখন একক ক্ষেত্রফলে ওই ধাক্কার পরিমাণটাই হচ্ছে চাপ। কিসের চাপ? বায়ুকণাগুলো যেহেতু দিচ্ছে তাই একে বলা হয় বায়ুচাপ। তার মানে বায়ুমণ্ডল আমাদের উপর চাপ প্রয়োগ করে, ওকে, কিন্তু আমরা সেটা কেন অনুভব করতে পারি না? নর্মালি আমরা অনুভব করতে পারি না কারণ আমাদের বডি সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ ধরো এটা যদি তোমার বডি হয়, যদিও এটা বডির মতো লাগতেছে না একদমই, ধরো এটা তোমার বডি। এখন এই বডির উপর বাইরে থেকে বাতাস চাপ প্রয়োগ করতেছে ঠিকই, তো চাপ প্রয়োগ করলে অবশ্যই তোমার সংকুচিত হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু আমরা তো সংকুচিত হচ্ছি না কেন? এর কারণ একটাই, ঠিক বিপরীতে আমাদের শরীরেরও, বা সহজভাবে বলতে গেলে আমাদের রক্তের একটা চাপ আছে, ওই চাপটা হচ্ছে বায়ুর চাপকে এলিমিনেট করে দেয় এবং এরা একটা সাম্যাবস্থা ক্রিয়েট করে। বুঝতে পারলাম আমরা কেন বায়ুচাপ মূলত অনুভব করতে পারি না ওইভাবে। ওকে, এখন বায়ুচাপ তো আছে, বায়ুচাপের মানটা কত তাহলে? বায়ুচাপের মানটা কত এটা একটু পরে জানতে পারবা, তবু আমি লিখে দিই। বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুচাপ একে প্রকাশ করা হয় হচ্ছে এটিএম দিয়ে, ওকে। এখন 1 এটিএম মানে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। এই এক বায়ুমণ্ডলীয় চাপকে তুমি যদি এসআই ইউনিটে কনভার্ট করো তাহলে এটা আসে প্রায় 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা কিন্তু অনেক বড় একটা মান। এবং আর একটু প্রিসাইজলি যদি লিখি 101.325 প্যাসকেল। এটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপের মান, ওকে। আর এখানে আমি যে অ্যাটমসফিয়ার এটিএম লিখলাম, এটার ফুল মিনিং কি? এটার ফুল মিনিং হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ওকে। ওকে, তো বায়ুচাপ জিনিসটা বোঝা গেল। যদি বোঝা গিয়ে থাকে তাহলে চলো আমরা এবার নেক্সট টপিকে মুভ করি। এবার আমরা কোনটা পড়বো? এবার পড়বো হচ্ছে টরিসেলির পরীক্ষা। টরিসেলি কি নিয়ে পরীক্ষা করছেন এবং কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটাই মূলত দেখবো আমরা। বিজ্ঞানী টরিসেলি, ইনি একজন ইতালীয় বিজ্ঞানী অ্যাকচুয়ালি। তো ওনার পরীক্ষাটা কিভাবে চালনা করছেন সেটা বোঝার আগে চলো আমরা জেনে নিই যে টরিসেলি পরীক্ষাটা করছেন অ্যাকচুয়ালি কেন। তো বিজ্ঞানী টরিসেলি অ্যাকচুয়ালি পরীক্ষাটা করছিলেন বায়ুর চাপ যে বিদ্যমান বা বায়ুর চাপ যে আছে এই জিনিসটা প্রুফ করার জন্য, ওকে। এই জিনিসটা প্রুফ করার জন্য বিজ্ঞানী টরিসেলি পরীক্ষাটা চালান। এখন তিনি পরীক্ষাটা কিভাবে সম্পন্ন করেছেন? উনি প্রথমত এক মুখ খোলা একটা কাঁচনল নেন, এক মুখ খোলা একটা কাঁচনল নিয়েছেন। যদি একদমই ভালো হলো না, ওকে, এখন মোটামুটি হয়েছে। এক মুখ খোলা একটা কাঁচনল নিয়েছেন যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটারের মতো, 1 মিটার। তো এই কাঁচনলটা কি উনি
শুধু নিচে আর কিছুই করেন নাই? অবশ্যই না। উনি এই কাঁচ নলের ভিতরে কিছুটা পারদ পূর্ণ করেন। পারদের কালারটা কিরকম হবে? এটা, লেটস সে এটা। উনি এখানে পারদ পূর্ণ করছেন এই গ্লাস টিউবটা পুরোপুরি ভাবে। তো এটাকে পারদ পূর্ণ করার পরে উনি আরেকটা পাত্রে কিছু পরিমাণ পারদ নেন। লেটস সে এখানে পারদ নিয়েছেন উনি। তো এই পাত্রে পারদ নেওয়ার পর ওনার যে কাঁচ নলটা না, এক্সট্রিমলি সরি। তো ওনার কাঁচ নলের এই উপরের প্রান্তে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে বন্ধ করছেন উপরের মুখটা, অর্থাৎ খোলা মুখটা বন্ধ করে তিনি উল্টাইছেন কাঁচ নলটাকে। সেটা চলো একটু দেখাই কিভাবে উল্টাইছেন। উনি এইভাবে উল্টা করছেন, হ্যাঁ, নিচের মুখ কিন্তু বন্ধ এখনো। তো ওই মুখ বন্ধ করা অবস্থায় আঙুল দিয়ে চেপে উনি কাঁচ নলটাকে এই পাত্রের পারদের ভিতর ডুবিয়ে দেন। তো ডুবানোর পর উনি কি অবজার্ভ করবেন? স্বাভাবিক পারদ নিচের দিকে নেমে আসবে, তাই না? তবে এইখানেই মূল ঘটনাটা ঘটে। কি ঘটনা? সম্পূর্ণ পারদ নিচে নেমে আসেনি, বরং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিচে নেমে এসে থেমে গেছে। অর্থাৎ পারদ ঠিক এই পর্যন্ত নামছে। এই পার্টটুকু সে নামছে, বাকি পার্টটুকু নামে নাই। এখন এটা দেখার পর টরিসেলি খুশি হয়ে যান। কেন? কারণ উনি অলরেডি প্রুফ করে ফেলছেন বায়ুর চাপের অস্তিত্ব আছে। বাট কিভাবে? দেখো, তোমার তো পারদের লেভেল তো এইটা, তাই না? এই বাটির পারদের লেভেল। তাহলে এই পারদকে নিচের দিকে নেমে অন্তত এতটুকু লেভেল পর্যন্ত আসার কথা, যে লেভেল পর্যন্ত কাঁচ নল বা টেস্ট টিউবের পারদ এবং পাত্রের পারদ সমান হাইটে থাকে। আমি অ্যাকচুয়ালি কি বোঝাইতে চাইলাম? আমি বোঝাইতে চাইলাম অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম। অ্যাকচুয়ালি হওয়ার কথাটা ছিল হচ্ছে লেটস সে এইরকম। অর্থাৎ পারদটা নেমে এমন এক লেভেলে আসবে যেই লেভেলে টেস্ট টিউবের ভিতরের পারদ এবং বাইরের পাত্রের পারদ একই লেভেলে থাকে। এই ভিতরের পারদের লেভেল আর বাইরের পারদের লেভেল একই হয়ে যাবে। বাট ওইটা না হয়ে হইল অন্য এক কাহিনী। এখন এটা কেন হইল? দেখো, পারদের তো নিজস্ব ওজন আছে, তাই না? তাই সে নিচের দিকে অবশ্যই চলে যাইতে চাইবে, অলওয়েজ, লিকুইড যেহেতু। কিন্তু সে যখন যাইতে চাইলো তখন তাকে কেউ একটা বাধা দিল। কে বাধা দিল? এর চারপাশের যে বায়ুমণ্ডল আছে না, ওই বায়ুমণ্ডল পারদের উপরের পৃষ্ঠে ক্রমাগত বল প্রয়োগ করে থাকে, যে বলটা সমানভাবে ছড়িয়ে যায় এবং সমানভাবে ছড়িয়ে যাওয়ার কারণে এই পারদকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নামতে দিয়ে আর নামতে দেয় না, বাকিটুকু ধরে রাখে। অর্থাৎ এই অবস্থাতে এসে পারদের ওজন এবং বাতাসের ধাক্কা দুইটা সমান হয়ে যায় বলেই পারদটা ওই একটা নির্দিষ্ট হাইটের উপরে থেমে যায়।
বা আর নিচে নামে না। এখন এই উচ্চতাটা কত? উচ্চতাটা বিজ্ঞানী টরিসেলি পাইছিলেন হচ্ছে 76 সেন্টিমিটার বা হচ্ছে 0.76 মিটার। এটাকে অন্যভাবেও লেখা যায় 760 মিলিমিটার। তাহলে বিজ্ঞানী টরিসেলির পরীক্ষা থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু হচ্ছে 76 সেন্টিমিটার পারদ-চাপ, এটা আবার 760 মিলিমিটার পারদ-চাপ। এটাকে আবার লেখা যায় 0.76 মিটার পারদ-চাপ। এখন তুমি চাইলে আরও অন্য ইউনিটে কনভার্ট করতে পারো, বাট লাস্টে এইচজি লিখতে হবে, কারণ এইচজি হচ্ছে মার্কারির সিম্বল। এখন কেন 76 সেন্টিমিটার, তাই না? এটা কোশ্চেন আসতে পারে তো তোমার মনে। দেখো, একটা নির্দিষ্ট জায়গা যেহেতু জিতেছেন, আচ্ছা ওইটা সমস্যা না। এখানে একটু চেঞ্জ করতে হবে, এইটুকু তো হবে না। দেখো দেখো দেখো, আমরা কি বলছিলাম? পারদের ওজন ইকুয়াল বাতাসের ধাক্কা না? পারদের ওজন ইকুয়াল হচ্ছে বাতাসের ধাক্কা, এটাই তো বললাম, তাই না? কিভাবে? দেখো, পারদ নিচের দিকে বল প্রয়োগ করতেছে, এটা হচ্ছে পারদের ওজন। এখন পারদকে এই লেভেল পর্যন্ত আটকায় রাখছে বাইরের বাতাস, সো বাতাস উপর দিকে একটা ধাক্কা প্রয়োগ করতেছে, যার কারণে অ্যাকচুয়ালি স্থির রয়েছে এটা। এখন এই বাতাসের ধাক্কা এবং পারদের চাপ দুইটা যদি সমান হয়ে যায়, তাহলেই তো একটা সাম্যাবস্থায় পৌঁছাবে, বলের সাম্যাবস্থার নীতি। বোঝা গেল? ওকে, আমি এটা একটু সরাই নেই, এইখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আমরা এইটা নিয়ে একটু চিন্তা করি। তাহলে এখান থেকে পারদের ওজন কত আসবে? পারদের ওজন আসবে হচ্ছে পারদের ভর, অর্থাৎ এম অফ মার্কারি ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল বাতাসের ধাক্কা কত? বাতাসের ধাক্কা হচ্ছে এফ, লেটস সে এফ। এখন এখান থেকে দেখো, তোমার ভরের মান কি? ভর আবার হচ্ছে রো ইন্টু ভি, সো রো অফ মার্কারি ইন্টু ভি অফ মার্কারি জি ইকুয়াল এফ। এখন এখানে রো এর মানটা আমাদের মুখস্থ, যেটা এসআই ইউনিটে 13,600 কেজি পার মিটার কিউব, এটা আমি তোমাদের লিখে দিছিলাম। ওকে, এখন 13,600 বসাইলাম ইন্টু ভি এর পরিবর্তে আমরা বসাইতে পারি হচ্ছে পারদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পারদ যে পাত্রে আছে সেটা, ইন্টু হচ্ছে পারদের উচ্চতা ইন্টু জি ইকুয়াল হচ্ছে বাতাসের ধাক্কা বা বল। এখন এখান থেকে আবার কি লেখা যায়? তেরো হাজার 600 ইন্টু জি এর মানটা বসাও 9.8 ইন্টু এইচ ইকুয়াল এ কে যদি মানে পুরো ইকুয়েশনকে যদি এ দিয়ে ভাগ করে দাও, তাহলে ডান পাশে চলে আসে এফ ডিভাইড বাই এ। এখন বাতাস কর্তৃক প্রযুক্ত বল বা প্রযুক্ত ধাক্কা ডিভাইডেড বাই যেই ক্ষেত্রফল জুড়ে বাতাস বল প্রয়োগ করতেছে সেই ক্ষেত্রফল ইকুয়াল কি আসে? বাতাসের চাপ, বাতাসের চাপই তো আসে, তাই না? হ্যাঁ, এখন দেখো 13,600 ইন্টু 9.8, এটার মান কত আসে দেখো ক্যালকুলেটরে। 13,600 ইন্টু 9.8, এটা আসতেছে হচ্ছে 133,280 ইকুয়াল এই যে পি এর ভ্যালুটা, পি এর ভ্যালুটা এখানে বসাবা। ভ্যালুটা কত? পি এর ভ্যালুটা হচ্ছে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল।
এখন এইখান থেকে তুমি যদি এইচ এর মানটা বের করো, দেখো কত আসে, 10132 ডিভাইড বাই 133,280। এইচ এর মানটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.76 মিটার আসে। এখন বুঝতে পারলা 76 সেন্টিমিটার পারদ চাপ কেন? ওকে, আসলে আমি এখানে যে কাজটা করছি, প্রকৃত কাজটা হয়েছিল এটা ঠিক উল্টা। কিভাবে? মানে এক্সপেরিমেন্টালি এইচ এর মানটা বের করে নিছে এইখান থেকে, তোমার পরীক্ষা চালনা করছে যে সিস্টেম, ওই সিস্টেম থেকে, দেন ওই এইচ কে ব্যবহার করে পি এর মান বের করা হয়েছিল। বাট আমি অ্যাকচুয়ালি পি এর মানটা বসাই দিয়ে এইচ এর মান বের করছি। সিমিলার, বাট তুমি উল্টাটাও ধরে নিতে পারো, প্যারা নেই। যে তোমার কাছে এইচ আছে, তুমি পি এর মান বের করবা, কত আসে সেটা দেখে নেব। অথবা তুমি অন্যভাবে বের করতে পারো যে তোমার কাছে পি এর মান আছে, তুমি এইচ এর মানটা বের করো যে পারদের উচ্চতাটা ঠিক কত হওয়া উচিত বায়ুমণ্ডলীয় চাপের সমান হওয়ার জন্য। তো এখান থেকে আমরা পাইলাম 0.76 মিটার বা 76 সেন্টিমিটার। আর এক্স্যাক্টলি 76 সেন্টিমিটার উচ্চতায় কিন্তু পারদ থেমে গেছিল। অর্থাৎ বাতাসের সর্বোচ্চ অতটুকুই শক্তিশালী বাতাস, যতটুকু শক্তি তার 76 সেন্টিমিটার পারদকে সমুদ্র পৃষ্ঠ বা সি লেভেল থেকে উপরে তুলে রাখা লাগে। ওকে, তাহলে সমুদ্র সমতলে তুমি যদি একটা পাত্রে পারদ রাখো এবং ওই পারদের উপর আরেকটা টেস্ট টিউব, পারদপূর্ণ টেস্ট টিউব উল্টা করে ডুবাও, তাহলে দেখবা বায়ুমণ্ডল সর্বোচ্চ 76 সেন্টিমিটার পর্যন্তই পারদকে উপরে তুলে রাখতে পারতেছে। আচ্ছা, এখন এই 76 সেন্টিমিটার উপরের যে পার্টটুকু, এই পার্টটুকু, এইটুকু কি তাহলে? এটুকু তো পারদ নাই, আর বাতাসও নাই, যেহেতু আমরা পুরোটা পারদ পূর্ণ করে রাখছিলাম। এটা তাহলে শূন্যস্থান না? এটা শূন্যস্থান। এখন যেহেতু বিজ্ঞানী টরিসেলির পরীক্ষায় এই শূন্যস্থানটা পাওয়া গেছে, সো তাই এজন্য একে বলা হয় হচ্ছে টরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান। তবে হ্যাঁ, একটা জিনিস মেনশন করে রাখি, সেটা হচ্ছে এই শূন্যস্থান অ্যাকচুয়ালি শূন্যস্থান না। শূন্যস্থান বলতে তো আমরা বুঝি ভ্যাকিউম, অর্থাৎ যেখানে কিছুই নাই বা কোনো কিছুরই অস্তিত্ব নেই, সেটা হচ্ছে শূন্যস্থান। বাট এই যে টরিসেলির শূন্যস্থান, এই শূন্যস্থান অ্যাকচুয়ালি শূন্যস্থান নয়, বরং এই শূন্যস্থানে কিছুটা পারদ বাষ্প থাকে। এই শূন্যস্থানে কিছুটা পারদ বাষ্প থাকে। ওকে, এটা খ নাম্বার চলে আসতে পারে, সো একটু তোমার মতো করে লিখে দেবা পরীক্ষার হলে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্তই ছিল টরিসেলের পরীক্ষা এবং বায়োচাপ রিলেটেড যত কথাবার্তা। এবার চলো আমরা আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিকে মুভ করি, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা মোটামুটি বড় একটা টপিক, সো একটু অ্যাটেনশন প্লিজ। ওকে, একটু অ্যাটেনশন। আচ্ছা, চলো আমরা প্রথমে কিছু একদম ফান্ডামেন্টাল কিছু সংজ্ঞা জেনে নেই। এক হচ্ছে বিকৃতি। বিকৃতির সংজ্ঞাটা হচ্ছে বল প্রয়োগ করে একক মাত্রায় মাত্রা পরিবর্তন। ওকে, একক মাত্রায় মাত্রা পরিবর্তনকে বিকৃতি বলে। এখন এটা দ্বারা কি বুঝাইলাম? দেখো, তোমার কাছে লেটস সে একটা স্প্রিং আছে। ওকে, এখন এই স্প্রিংটার আদি দৈর্ঘ্য হচ্ছে L1। এখন তুমি কি করলা? তোমার তো আবার কোনো কিছু মানে যেভাবে আছে অ্যাজ ইট ইজ ওইভাবে রাখতে ভাল লাগে না, এই জন্য তুমি এই স্প্রিংকে টান দিয়ে লম্বা করে ফেললা। এখন টান দিয়ে যদি লম্বা করো, তাহলে অবশ্যই এর দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে, তাই না? অবশ্যই পরিবর্তন হয়েছে। লেটস সে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে L2। এখন বিকৃতি সংখ্যাটা হচ্ছে বল প্রয়োগ করে একক মাত্রায় মাত্রা পরিবর্তন। এখন কথা হচ্ছে, তুমি যে এই স্প্রিংকে টেনে লম্বা করলা, অবশ্যই তোমার এই দিক বরাবর একটা বল দেওয়া লাগছে তো, তাই না? ওকে, তো তাহলে বল প্রয়োগ করা হইল। একক মাত্রায় মাত্রা পরিবর্তন জিনিসটা কি? দেখো, তোমার স্প্রিং এর আদি দৈর্ঘ্য ছিল এটা, অর্থাৎ এইটুক ছিল আদি দৈর্ঘ্য। এখন তোমার টান দিয়ে লম্বা করলে এতটুক, এটা হচ্ছে তার শেষ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কতটুক? এই পার্টটুকু হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বা ডেল এল। এটাকে
ছোট হাতের এল দিয়েও প্রকাশ করা হয়। এখন চলো আমরা সংজ্ঞায় যাই। একক মাত্রায় মাত্রা পরিবর্তন, অর্থাৎ একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তনটা বের করতে হবে। তাহলে দেখো, তোমার যখন দৈর্ঘ্য ছিল L1 দৈর্ঘ্যে তুমি দৈর্ঘ্য পরিবর্তন করলা ডেল এল এর পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন করবা? ডেল এল ডিভাইড বাই L1, তাই না? এটাই আর কিছুই না, এটাই হচ্ছে বিকৃতি, বা এটাকে ইংলিশে স্ট্রেন বলা হয়। বিকৃতিকে ইংলিশে বলা হয় স্ট্রেন। তাহলে বিকৃতির একদম ইউনিভার্সাল ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে বিকৃতি ইকুয়াল টু তুমি যে মাত্রার পরিবর্তন করতে চাইতেছো, অর্থাৎ মাত্রা পরিবর্তন আর নিচে ভাগ হবে হচ্ছে আদি মাত্রা দিয়ে। এখন এই মাত্রা কি হইতে পারে? এই মাত্রা হইতে পারে হচ্ছে দৈর্ঘ্য, এই মাত্রা হইতে পারে আয়তন। বোঝা গেল? ওকে, তো এবার চলো আমরা আরো কিছু ডেফিনিশন দেখে নিই। এক হচ্ছে স্থিতিস্থাপকতা। দেখো, বল প্রয়োগে কোনো বস্তুতে যদি বিকৃতি ঘটাও, লাইক এর আগের পেজে আমরা স্প্রিংকে লম্বা করলাম, তো ওই বস্তুটির যে ধর্মের জন্য আদি অবস্থায় ফেরত আসে বা আসতে চায়। এখন দেখো, স্প্রিংকে যদি তুমি টেনে লম্বা করো এবং লম্বা করার পর ছেড়ে দাও, তাহলে স্প্রিং আবার আগের অবস্থায় ফিরে আসে না? এখন এই আগের অবস্থায় ফিরে আসতে চাওয়ার যে ধর্মটা, সেই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন দেখো, কেন আসতে চায়? সকল পদার্থই তো অণুপরমাণু দিয়ে গঠিত, তাই না? আর প্রত্যেকটা অণুপরমাণু আমরা জানি কি একে অপরকে আকর্ষণ করে। তুমি এটা মহাকর্ষ বল বলো? হ্যাঁ, মহাকর্ষ বলে। অ্যাকচুয়ালি মহাকর্ষ বলের জন্য একে অপরকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণ বলের মানটা একটা নির্দিষ্ট সীমার মাঝে কার্যকর থাকে। এখন ওই নির্দিষ্ট সীমার মাঝে তুমি যদি লম্বা করো, তাহলে আকর্ষণ বলের কারণে এরা অবশ্যই একে অপরের দিকে ফেরত আসতে চাইবে। এখন এই ফেরত আসতে চাওয়ার যে ধর্মটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এরপর আসি পীড়ন। পীড়ন বা একে ইংলিশে বলা হয়েছে স্ট্রেস। এটার সংজ্ঞাটা কি? এটা সংজ্ঞাটা হচ্ছে যে বল প্রয়োগ করে কোনো বস্তুতে যদি বিকৃতি ঘটাও, অর্থাৎ সহজ কথা হচ্ছে তোমাকে আগে বিকৃতি ঘটানো লাগবে। তো বিকৃতি ঘটালে স্থিতিস্থাপকতার জন্য একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত বলকে পীড়ন বলে। এটা একটু আমি বুঝাই দিই। ধরো, তুমি নির্দিষ্ট বল প্রয়োগ করে একটা স্প্রিংকে টেনে লম্বা করছো। হ্যাঁ, টেনে লম্বা করে তুমি যেই না বলটাকে অপসারণ করে দিলা, এখন কোনো বল নাই, তখন তার স্থিতিস্থাপকতার জন্য উল্টা দিকে এক ধরনের রেস্টোরিং ফোর্স উদ্ভব হবে। আমি যেটা পড়াইছিলাম তোমাদেরকে, প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। ওই রেস্টোরিং ফোর্সের মান প্রতি একক ক্ষেত্রফলে যেটা হয় সেটাকেই বলা হয় পীড়ন। ওকে, তাহলে এখানে আমাদের একটা জিনিস একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে পীড়ন কখন উৎপন্ন হয়। তোমার প্রথমত স্বাভাবিক বস্তুতে কিছু করো নাই, স্বাভাবিক বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করলা। এই বিকৃত করার পর বল তুমি অপসারণ করে দিলা। বল অপসারণ করে দিলে সে আদি অবস্থায় ফেরত আসতে চাইবে তার স্থিতিস্থাপকতার জন্য। তো ওই আদি অবস্থায় ফেরত আসতে চাওয়ার জন্য
তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটা উৎপন্ন হয় সে বলটাই হচ্ছে পীড়ন বা স্ট্রেস। গট ইট? তাহলে পীড়ন জিনিসটা কি হবে? পীড়ন একে পি দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে প্রত্যয়নী বল ডিভাইড বাই ক্ষেত্রফল। অর্থাৎ দেখো, পীড়নের সাথে চাপের অনেকটা সিমিলারিটি আছে। চাপও কিন্তু কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তবে চাপ ও পীড়নের মাঝে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, চাপ জিনিসটা হলো এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল নর্মাল কেসে। আমি কিন্তু নর্মাল সিনারিও বলতেছি, আবার তুমি ফান্ডামেন্টাল ভুল ধরো না এখানে। আর পীড়ন হচ্ছে কি, এজেন্ট বল দিয়ে বিকৃত করলো, অর্থাৎ নির্দিষ্ট চাপ প্রয়োগ করছে, সে বিকৃত করার পর সে যখন বা এজেন্ট যখন চাপটা অপসারণ করে দিল, তখন সিস্টেমে যে চাপটা উৎপন্ন হলো এজেন্টের ঠিক বিপরীত দিক বরাবর, সেই চাপটাই হচ্ছে পীড়ন অ্যাকচুয়ালি। ওকে, তাহলে পীড়ন ইকুয়াল হচ্ছে এফ রেস্টোরিং ডিভাইড বাই ক্ষেত্রফল। তাহলে এর একক কত হবে বা একক কি হবে? একক হবে চাপের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল লিখো না, প্যাসকেল না লিখাটাই বেটার। নিউটন পার মিটার স্কোয়ার একক। আর এদিকে বিকৃতির একক কি হবে? দেখো, বিকৃতির ক্ষেত্রে উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। যদি আয়তন বিকৃতি হয় তাহলে উপরেও আয়তন নিচেও আয়তন। তাহলে সেম রাশি দিয়ে যদি একটা আরেকটাকে ভাগ করি তাহলে সেটার একক কি হয়? এক্স্যাক্টলি, সেটার কোনো একক থাকে না, অর্থাৎ বিকৃতি একক বিহীন রাশি। এবার চলো আমরা ম্যাথ করি, ম্যাথ করতে করতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে? তোমার এখানে বলা হয়েছে একটা তারের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার, অসহ পীড়ন এত, অসহ ওজন অসহ ভর নির্ণয় করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসহ পীড়ন এত। এই অসহ পীড়ন জিনিসটা কি আগে সেটা বলি। দেখো, নাম থেকে কিন্তু একটু একটু আইডিয়া করে ফেলা যায় যে অসহ মানে কি, অসহনীয়, আর সহ্য করতে পারতেছে না এরকম একটা পীড়ন। অর্থাৎ তুমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে থাকলে এমন একটা লেভেলে যাবে যেই লেভেলটা হচ্ছে তার থ্রেশহোল্ড লেভেল, অর্থাৎ ওই লেভেলের পরে যদি সামান্য বল প্রয়োগ করো বস্তুটা ছিঁড়ে যাবে, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা একদম সম্পূর্ণ হারিয়ে ফেলবে। তো ওই বল প্রয়োগ করলে একক ক্ষেত্রফলে, বুঝছো, একক ক্ষেত্রফলে যে বাধাদানকারী বলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অসহ পীড়ন। তাহলে একটু লিখে দেই। সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় আই রিপিট, সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে অসহ বল বলে। তাকে বলা হয় অসহ বল। আর অসহ বলের জন্য উদ্ভূত পীড়নকে বলা হয় অসহ
পীড়ন বলা হয়। তাহলে তুমি বল প্রয়োগ করতে করতে একটা লেভেল পর্যন্ত বল প্রয়োগ করতে পারবা, যেই লেভেলের পরে সামান্য একটু বেশি বল প্রয়োগ যদি করে ফেলো তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে। ওটা হচ্ছে সর্বনিম্ন বল। কেন সর্বনিম্ন বললাম? কারণ দেখো, ওইটাই হচ্ছে মিনিমাম ফোর্স, যে ফোর্সের জন্য বস্তুটা ছিঁড়ে যাবে। এর চেয়ে বেশি বল যদি প্রয়োগ করো বস্তু শিওরলি ছিঁড়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহ বল। আর এই অসহ বলের কারণে কোনো বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতার দরুন যে পীড়নটা উদ্ভব হয় সেই পীড়নকে বলা হয় হচ্ছে অসহ পীড়ন। বোঝা গেল? তাহলে এটা কি পীড়নের অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়নের সর্বোচ্চ মান হচ্ছে এটা, অসহ পীড়ন। বোঝা গেল তাহলে? আচ্ছা, তো চলো এখন আমরা ম্যাথ সলভ করি। তারের দৈর্ঘ্য 3 মিটার। তাহলে এল ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 3 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। এই 2 মিলিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করলে 2 × 10⁻6 মিটার স্কোয়ার আসবে। কিভাবে আসবে এটা তোমার হোমওয়ার্ক। এখন তোমার অসহ পীড়ন অর্থাৎ পি ম্যাক্সের মানটা দিয়ে দিছে, অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন হওয়া পসিবল সেটা হচ্ছে 2.45 × 10⁸8 নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো হচ্ছে গিভেন ডেটা। এখন বলা হয়েছে অসহ ওজন এবং অসহ ভর কত। এখন দেখো, আমরা জানি কি আসলে পীড়ন এর মানেটা হচ্ছে F/A, তাই না? তাহলে এখান থেকে F ইকুয়াল লেখা যায় PA। এখন এই Fটা কি? রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সটা কিসের জন্য উদ্ভব হয়েছে? কোনো একটা ব্যক্তি বা এজেন্ট ওই বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃত করছে এই জন্য। এখন ওই এজেন্ট যদি আলাদা কোনো ব্যক্তি বা বস্তু না হয়, জাস্ট ঝুলিয়ে দেওয়া কোনো বস্তু হয়, অর্থাৎ বস্তুর ওজনটা এজেন্ট ফোর্স হিসেবে কাজ করে, তখন এই এফ এর পরিবর্তে তুমি ডাব্লিউ লিখতে পারো না। কারণ এই এফ মানে তো এফ রেস্টোরিং, আর ডাব্লিউ মানে ওজন। এখন রেস্টোরিং ফোর্স আর ওজন এই দুইটা কিন্তু মানের সমান হবে, আর আমরা এখানে মান নিয়ে এই কাজ করতেছি। তাহলে ওই ডাব্লিউ ইকুয়াল হবে পি ম্যাক্স ইন্টু হচ্ছে এ। এখন তুমি সবগুলোর ভ্যালু জানো। পি ম্যাক্সের মান 2.45 × 10⁸8, আর এ এর মান হচ্ছে 2 × 10⁻6। এখান থেকে যা আসবে সেটাই। কত আসে এখানে? 4.9 × 10⁻2 আসবে, অর্থাৎ 490 নিউটন। এরপর বলছে অসহ ভর। এখন অসহ ওজনের জন্য যে ভরটা কার্যকর হবে সেটাই অসহ ভর। এটা তো বোঝা যায়, তাই না? তাহলে ডাব্লিউ ইকুয়াল mg, m ইকুয়াল ডাব্লিউ হচ্ছে 490 / 9.8। এখান থেকে মেবি আসবে 50 কেজির মতো। 50 কেজি, এটা হচ্ছে অসহ ভরের মান। বুঝতে পারলাম? বোঝা গেল? ওকে, এবার এই ম্যাথটা দেখো। এখানে দেওয়া কি আছে? 2 মিটার দীর্ঘ 0.02 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 10 কেজি ওজন ঝুলিয়ে দিলে, অ্যাকচুয়ালি 10 কেজি ভর হবে, বাট ওকে, বইয়ে যেহেতু দেওয়া আছে ওকে। তারটির দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 0.005% বৃদ্ধি পায়। তারটির বিকৃতি কত? আচ্ছা, তোমার এখানে গিভেন ডেটা কি? L1 অর্থাৎ আদি দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 মিটার। এখন এরপর বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত?
0.005%। অর্থাৎ তাহলে ডেল এল এর মানটা হবে 0.005%। এটা কিসের 0.005%? আদি দৈর্ঘ্যের L1 এর। এখান থেকে আসবে হচ্ছে 0.005% মানে 1/100, মানে ওই মানটা ডিভাইড বাই 100 ইন্টু হচ্ছে L1 এর ভ্যালু 2। এখান থেকে কত আসে? 0.005 আর নিচে আসবে হচ্ছে 50। তাহলে 0.005কে লেখা যায় হচ্ছে 5 × 10⁻³ আর 50কে লেখা যায় 5 × 10। 5 আর 5 কাটা যাবে, থাকবে 10⁻⁴। এটা হচ্ছে ডেল এল এর ভ্যালু। এখন বিকৃতির মানটা কত আসবে? আমরা জানি বিকৃতি বা স্ট্রেন, যেহেতু এখানে দৈর্ঘ্যের পরিবর্তন করছে সো এখানে দৈর্ঘ্য বিকৃতি হবে। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন বা ডেল এল ডিভাইড বাই আদি দৈর্ঘ্য বা L1, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির মান। ডেল এল এর মান কত? 10⁻⁴, এটা আমরা পাইলাম, ডিভাইড বাই L1 এর মান হচ্ছে 2। তো এখান থেকে আসবে হচ্ছে 1/2 ইন্টু 10⁻⁴। এখন 1/2 মানে হচ্ছে হাফ বা 0.5 ইন্টু 10⁻⁴। এই 0.5 ইন্টু 10⁻⁴ কে আবার 5 ইন্টু 10⁻⁵ লেখা যায়। এটা হচ্ছে বিকৃতির ভ্যালু। এখানে অ্যান্সার। বুঝতে পারলাম? অলরাইট, একদম সহজ ম্যাথ ছিল, তাই না? আচ্ছা, তো চলো এবার আমরা হুকের সূত্রটা হালকা একটু পড়ি। তো বিজ্ঞানী হুক এখানে বলছিলেন একটা লাইন, সেই লাইনটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? দেখো, কোনো একটা বস্তুকে টান দিয়ে লম্বা করলে আবার আগের অবস্থায় ফেরত আসে। এখন এটা কি সারা জীবন যদি তুমি লম্বা করতে থাকো, সারা জীবন এসে আদি অবস্থায় ফেরত আসতে পারবে? অবশ্যই না। তুমি রাবার দিয়ে ট্রাই করতে পারো। দেখো, তুমি রাবারকে যদি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত লম্বা করো টান দিয়ে, তাহলে রাবার আগের অবস্থায় ফেরত আসে। বাট তুমি যদি ওই নির্দিষ্ট লেভেলের চেয়ে একটু বেশি লম্বা করতে চাও, দেখবা রাবার ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে। এখন ওই যেই লেভেল থেকে রাবার ছিঁড়ে যাওয়া শুরু করলো, ওইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ এর চেয়ে বেশি যদি বল প্রয়োগ করো, তাহলে তার স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, রাবার ছিঁড়ে যায়। ওকে, এখন ওই স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এখন এই সমানুপাতিক চিহ্নটা যে ব্যবহার করি, এটা কিন্তু ব্যবহারের একটা নিয়ম আছে। দেখো, তুমি এই সমানুপাতিক চিহ্নের ডানে যেটা ইচ্ছা ওইটা দিয়ে দিলা, সমানুপাতিক চিহ্নের বামে যেটা ইচ্ছা ওইটা দিয়ে দিলা, এটা কিন্তু হবে না। এটা ইউজ করার একটা নিয়ম হচ্ছে, বা এটার রুলটা হচ্ছে ব্যবহারের, ফলাফল ইজ প্রপোর্শনাল টু কারণ। অর্থাৎ সমানুপাতিক চিহ্নের ডান পাশে থাকবে কারণ এবং বাম পাশে থাকবে ফলাফল। এখন দেখো, এটা আমি পীড়ন ও বিকৃতির মাঝে একটু কোরিলেট করিয়ে দিই। সমানুপাতিক চিহ্নের যে কমন কনভেনশন, এটা অনুসারে বিকৃতি হচ্ছে কারণ এবং পীড়ন হচ্ছে তার ফলাফল। অর্থাৎ বিকৃতি ঘটাইলে পীড়ন উৎপন্ন হয়। এটা কিন্তু আমি এই জাস্ট একটু আগে এক্সপ্লেন করছি কিভাবে। দেখো, তোমার স্বাভাবিক অবস্থায় বস্তু আছে, বল প্রয়োগ করে তুমি এটাকে বিকৃত করছো। বিকৃত করার পর তুমি যেই না বলটা অপসারণ করলা, তখন আদি অবস্থায় ফেরত আসলো, কারণ
তার মাঝে কি প্রত্যয়নী বল উদ্ভব হয়েছে। এখন ওই একক ক্ষেত্রফলে প্রত্যয়নী বলের মানটাই তো পীড়ন, তাই না? তাহলে তুমি অ্যাকচুয়ালি বিকৃতি ঘটানোর পরে পীড়নটা উদ্ভূত হইল না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? কারণ ছিল বিকৃতি এবং বিকৃতির কারণে ফলাফল হিসাবে পীড়ন উৎপন্ন হয়েছে। তাহলে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটা লেখা ঠিক আছে। এখন চলো পরের লাইন। আমরা পীড়নকে লিখতে পারি হচ্ছে পি, বিকৃতিকে লিখতে পারি কি দিয়ে? বিকৃতিকে কি দিয়ে লেখা যায় জানি না। আচ্ছা তাহলে থাক, যেভাবে আছে ওইভাবে। তাহলে এর পরের লাইনে আমরা কি করতে পারি দেখো, পীড়ন সমানুপাতিক চিহ্ন তুলে যদি একটা ইকুয়াল দিতে চাই তাহলে অবশ্যই একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। লেটস সে ওই ধ্রুবকটা হচ্ছে কে ইনটু বিকৃতি। এখন এখান থেকে যদি তুমি কে এর ভ্যালুটা বের করতে চাও তাহলে আসে পীড়ন ভাগ বিকৃতি। এই যে কে পাইলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রাশি। স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন এবং বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এখন এই যে একটা ধ্রুব সংখ্যা পাইলা না তুমি, এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। ইংলিশে বলা হয় হচ্ছে ইলাস্টিসিটি মডিউলাস। ইলাস্টিসিটি মডিউলাস। এবার দেখো তোমার পীড়ন বিকৃতি সবগুলোই কিন্তু একাধিক ধরনের হইতে পারে। যেমন কি তোমার পীড়নটা যদি হয় দৈর্ঘ্য পীড়ন, সরি উল্টা বলছি অ্যাকচুয়ালি, তোমার বিকৃতিটা হয় যদি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি ঘটালে অবশ্যই দৈর্ঘ্য পীড়নই উদ্ভব হবে। দৈর্ঘ্য পীড়ন। এখন এই স্থিতিস্থাপক সীমার মাঝে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এই পার্টটুকু একটা ধ্রুব সংখ্যা। আই এম এক্সট্রিমলি সরি, আমার লেখার 12টা বেজে গেছে অনেকদিন যাবৎ না লেখার কারণে। অনেকদিন যাবৎ না লেখার কারণে আমার লেখার 12টা বেজে গেছে, সরি ফর দ্যাট। আবার লিখি, উপরে হবে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি। এখন এই দুইটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে একটা বিশেষ প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা আসছে বিজ্ঞানী ইয়ং এর নামানুসারে। ইয়ং এর নামানুসারে। এখন স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন এবং বিকৃতির অনুপাত যেহেতু একটা ধ্রুব সংখ্যা এবং ওই ধ্রুব সংখ্যাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়,
এই জন্য স্থিতিস্থাপক সীমার মাঝে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে গুণাঙ্কই বলা হয়, বাট যেহেতু বিজ্ঞানী ইয়ং এটা নিয়ে কাজ করছেন এই জন্য এটাকে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ংস মডিউলাস বলে। অল রাইট, বোঝা গেল? আচ্ছা, তো চলো ম্যাথ করি। এখানে বলছে কি 1 মিটার দীর্ঘ এবং কিছু একটা ব্যাসার্ধ একটা ইস্পাতের তারে 40 নিউটন বল প্রয়োগ করলে বৃদ্ধি পেয়ে এত হইল। তারের ইয়ং এর গুণাঙ্ক কত বের করতে বলছে। এখন দেখো একদম সহজ প্রশ্ন, সবকিছুই দেওয়া আছে। তোমার আদি দৈর্ঘ্যটা দেওয়া আছে L1 = 1 মিটার। তারের ব্যাসার্ধ দেওয়া আছে R = 2.5 × 10⁻⁴ মিটার। অলরাইট, এখন ওই তারের উপর প্রযুক্ত বলের মান দিছে 40 নিউটন এবং বৃদ্ধি পেয়ে একটা ভ্যালু হয় যেটা হচ্ছে শেষ দৈর্ঘ্য 1.01 মিটার। তারের ইয়ং এর গুণাঙ্ক কত এটা তোমাকে বের করতে বলছে। প্রথমত আমরা জানি কি, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তার মানে অবশ্যই প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার। তাহলে ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = হবে πr², অর্থাৎ 2.5 × 10⁻⁴ তার স্কোয়ার ইন্টু হচ্ছে পাই, যেটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি কত আসে দেখো তো। পাই ইন্টু 2.5 × 10⁻⁴ তার স্কোয়ার 1.9635 × 10⁻⁷ মিটার স্কোয়ার। ওকে, এবার তোমার লাগবে ইয়ং এর গুণাঙ্ক। তো আবার y = কি জানি আমরা, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? এখন এই দৈর্ঘ্য পীড়ন এর মানটা কত আসবে? দৈর্ঘ্য পীড়নের মানটা আসবে হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল ডিভাইডেড বাই নিচে দৈর্ঘ্য বিকৃতির মানটা কত আসে? বিকৃতির মানটা হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, অর্থাৎ L2 - L1 ডিভাইড বাই আদি দৈর্ঘ্য L1। তো এখান থেকে দেখবা ভ্যালুটা কত আসতেছে, 40 × 1 ডিভাইডেড বাই 1.9635 × 10⁻⁷ ইন্টু L2 - L1 এর ভ্যালু আসে 0.01। এখানে ভ্যালুটা আসতেছে 2.037 × 10⁻⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। একক নিউটন পার মিটার স্কোয়ার কেন? কারণ হচ্ছে দেখো দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি তো হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, তাই না? এখন বিকৃতির তো কোনো একক নাই, তাহলে ইয়ং এর গুণাঙ্কটা হবে পীড়নের, ইয়ং এর গুণাঙ্কের এককটা হবে পীড়নের একক। ওকে, এই জন্য নিউটন পার মিটার স্কোয়ার চলে আসছে। এখন এটার একদম ডিরেক্ট একটা ফর্মুলা তুমি মনে রাখো, সেটা হচ্ছে y = পীড়ন ডিভাইড বাই বিকৃতি, তাই না? f ডিভাইড বাই a ডিভাইড বাই নিচে হচ্ছে del l ডিভাইড বাই l, মানে আদি দৈর্ঘ্য। তো এখান থেকে তুমি যদি গুণ ভাগ করো তাহলে y = আসবে f ক্যাপিটাল L ডিভাইড বাই a del l। এটা একটু মনে রেখে দেব। আর যদি এখানে বল প্রয়োগের কথা না বলে বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ ওজন ঝোলানো হয়েছে,
নির্দিষ্ট পরিমাণ ওজন ঝোলানো হয়েছে, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে এফ এর পরিবর্তে জাস্ট ওজনের মানটা mg/l ডিভাইড বাই a del l। এখন এর ভ্যালু যদি বৃত্তাকার প্রস্থচ্ছেদ হয় তাহলে পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4, আর যদি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয় তাহলে ওই অনুযায়ী সূত্র বসাবা, তারপর ক্ষেত্রফল বের করবা। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ত্রিভুজাকার হয় তাহলে ওই ক্ষেত্রে ত্রিভুজের শেপটা কেমন, সমবাহু, সমদ্বিবাহু না বিষমবাহু, ওই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। এটা একান্তই ম্যাথের উপর ডিপেন্ড করবে, কি টাইপের ম্যাথ বা কি টাইপের কোয়েশ্চেন দিচ্ছে এটার উপরে। এখন এর পরের কোয়েশ্চেনটা দেখো। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 2 × 10^11। ওকে, এর আগেটা কি ছিল? ইস্পাত ছিল, আচ্ছা 2 × 10^11 নিউটন পার মিটার স্কোয়ার। 5 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাতের তারের 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কত ভর ঝোলাতে হবে? এক্স্যাক্টলি, এখন তোমাকে তাহলে ভর ঝোলানো লাগবে। সলিউশন আমরা জানি কি, প্রথমত y ইকুয়াল টু হচ্ছে fl ডিভাইড বাই a del l, তাই না? এখন ওই এফটা প্রয়োগ করবে কি আসলে, বা কিসের জন্য অ্যাকচুয়ালি এফ উৎপন্ন হবে? সেটা হচ্ছে বস্তুর ওজনের জন্য। বস্তুর ওজন mg আদি দৈর্ঘ্য ডিভাইড বাই a del l। এখান থেকে তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে উভয় পাশকে বা উভয় পক্ষকে a del l দিয়ে গুণ করবা এবং gl দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি চলে আসবে? m ইকুয়াল ya del l ডিভাইডেড বাই g ক্যাপিটাল L। এখন তোমার জাস্ট মান বসানোর পালা। y এর ভ্যালু দেওয়া আছে 2 × 10^11 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, তবে 2 মিলিমিটার ব্যাস এটা বলে দিচ্ছে। সো 2 মিলিমিটার যদি ব্যাস হয় তাহলে তার ব্যাসার্ধ 1 mm, তাই না? তাহলে ওইটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 1 mm মানে 10^3 তার স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর del l এর ভ্যালু কত? 2.5 সেন্টিমিটার, অর্থাৎ 2.5 × 10^2 মিটার ডিভাইডেড বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর আদি দৈর্ঘ্য কত ছিল? 5 মিটার। সব কিছু এসআই ইউনিটে বসাই দিছি। এখন জাস্ট ক্যালকুলেটরের মানগুলো বসাবা, ভ্যালু চলে আসবে 2 × 10^11 ইন্টু পাই ইন্টু 1 × 10^3 তার স্কোয়ার 2.5 × 10^2, আর নিচে হবে 9.8 × 5। এখান থেকে আসতেছে 320.571 কেজি, মানে 5706 কেজি। এই 06কে 1-এ রাউন্ড করা যায়। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আরও অনেক কম্বিনেশনে কোয়েশ্চেন চাইতে পারে যে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণও দেওয়া আছে, কত ভর জ্বলাইতে হবে এটাও দেওয়া আছে। তোমার বলছে তাহলে ওই বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তাহলে এই সূত্র থেকে তুমি এর মানটা বের করে ফেলবা, শেষ। মানে সহজ কথা, তোমাকে জাস্ট একটা কোয়ান্টিটি দেবে যেটা হচ্ছে তোমার অজানা, বাকি সব কিছু দেওয়া থাকবে কোয়েশ্চেনে। তো তুমি জাস্ট কোন জিনিসটা বের করতে বলছো ওইটা আইডেন্টিফাই করা লাগবে, এবং ওই জিনিসটা বের করতে হইলে তোমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে এটা জানা থাকা লাগবে। তো এইটুকু যদি জানা থাকে তাহলে তোমার ম্যাথ সলভ করা একদম ইজি। ওকে, এবার চলো নেক্সট পেজ। আমরা প্রায় শেষের পথেই চলে আসছি। একটু আগে তো আমরা পড়লাম হচ্ছে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, তাই না? এখন দৈর্ঘ্য বিকৃতি না হয়ে তোমার হইল আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। এখন আয়তন বিকৃতি যদি ঘটাও, কোনো একটা বস্তুর চাপ দিয়ে আয়তন কমাই ফেলছো বা টান দিয়ে আয়তন বৃদ্ধি করে ফেলছো, চারদিক থেকে সমান টান দিয়ে, তাহলে আয়তন বিকৃতি ঘটবে। আর আয়তন বিকৃতি যদি ঘটাও তাহলে বস্তুর স্থিতিস্থাপকতার জন্য তার আদি অবস্থায় ফেরত যাওয়ার একটা প্রবণতা থাকবে। ওই প্রবণতাটা কেন? রেস্টোরিং ফোর্সের জন্য। এখন রেস্টোরিং ফোর্স যদি উদ্ভব হয়
তাহলে বস্তুর মাঝে একটা পীড়নও উদ্ভব হবে। ওই পীড়নকে তোমরা কি নাম দিবা? যেহেতু আয়তন বিকৃতির জন্য পীড়নটার উদ্ভব হয়েছে, এই জন্য ওই পীড়নটাকে আমরা বলবো আয়তন পীড়ন। আয়তন পীড়ন। এখন স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন ও বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তাহলে অবশ্যই আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতও ধ্রুব সংখ্যাই হবে। সো আমরা এখানে লিখতে পারি আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি এদের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকেও একটা বিশেষ সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ক্যাপিটাল বি। হোয়াই ক্যাপিটাল বি? ক্যাপিটাল বি এর পূর্ণরূপ হচ্ছে বাল্ক মডিউলাস, ওকে, বা এটাকে বাংলায় বলা হয় আয়তন গুণাঙ্ক। অলরাইট, তো এই সূত্রের আমরা চলো একটু গাণিতিক রূপটা দেখে ফেলি। বি ইকুয়াল হচ্ছে আয়তন পীড়ন মানে হচ্ছে কি? আয়তন পীড়ন মানে কি? তোমার প্রযুক্ত চাপ অ্যাকচুয়ালি। কারণ বস্তুর যদি আয়তন বিকৃতি ঘটাইতে চাও তাহলে বল কিন্তু প্রয়োগ করা লাগবে চারদিক থেকে সমানভাবে, ওকে? চারদিক থেকে যদি সমানভাবে বল প্রয়োগ করো, সেই বলটার মানে নেট বল অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করাটা একটু টাফ। সেই জন্য আমরা জাস্ট ডিরেক্টলি চাপ নিয়ে কাজ করব। আমরা কি করলাম তাহলে? বস্তুতে চাপ প্রয়োগ করলাম অথবা চাপ অপসারণ করে নিলাম, সহজ কথা। তাহলে পীড়ন ডিভাইড বাই নিচে বিকৃতির মানটা কত? আয়তন বিকৃতি যেহেতু, তাহলে আয়তন পরিবর্তন ডিভাইড বাই আদি আয়তন। তাহলে এখান থেকে বাল্ক মডুলাসের মানটা কত আসে? বি ইকুয়াল পিভি ডিভাইডেড বাই ডেল ভি। অলরাইট, বোঝা গেল? এটা হচ্ছে বাল্ক মডুলাসের সূত্র। এবার চলো ম্যাথ করি। এই ম্যাথে বলছে কি, গোলাকৃতির বস্তুর ব্যাস হচ্ছে 0.1 মিটার, ওকে? এর উপর 30 বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ প্রয়োগ করা হলো। তো ওই প্রয়োগ করা হলে বস্তুর আয়তন 10⁻৯ ঘন মিটার হ্রাস পায়। আয়তন গুণাঙ্ক কত? ওকে, তাহলে তোমার দেওয়া আছে কি, প্রথমত হচ্ছে ব্যাস, ডি এর মান দেওয়া আছে 0.1 মিটার, প্রয়োগকৃত চাপের মান দেওয়া আছে 30 অ্যাটমসফিয়ার অর্থাৎ 30 বায়ুমণ্ডলীয় চাপ, আর ডেল ভি এর পরিমাণ দেওয়া আছে হচ্ছে 10⁻৯ মিটার কিউব। আয়তন গুণাঙ্ক কত এটা চাইছে। তো প্রথমত আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা জানি কি আসলে, বি ইকুয়াল পি আদি আয়তন ডিভাইডেড বাই আয়তন পরিবর্তন। এখন পি এর ভ্যালুটা তো আমার জানা আছে অলরেডি, তাই না? 30 অ্যাটমসফিয়ার, 30 ইন্টু অ্যাটমসফিয়ার মানও কোশ্চেনে দেওয়া আছে 1.01 ইন্টু 10⁻5। আচ্ছা, কোশ্চেনে যদি এরকম ডিরেক্ট দেওয়া থাকে যে এক বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল 1.01 ইন্টু 10⁻5, তাহলে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটা মাস্ট ইউজ করা লাগবে। যদি ওই কোশ্চেনে ভুলও দেওয়া থাকে, ওই ভুলটা দিয়ে তোমার ম্যাথ করা লাগবে, ওকে? আচ্ছা, এবার ভি, গোলাকৃতি বা গোলকাকৃতির কোনো বস্তু যদি হয় তাহলে সেটার আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র হচ্ছে একটা 4/3 পাই আর কিউব, আর একটা সূত্র হচ্ছে ব্যাস দিয়ে পাই ডি কিউব ডিভাইড বাই 6। এই দুইটা সূত্র, যেহেতু এখন আমার ব্যাস দেওয়া আছে সো আমরা পাই ডি কিউব ডিভাইড বাই 6 ফর্মুলাটা ইউজ করব। দুইটা কিন্তু সেম, তুমি জাস্ট এখানে আর এর জায়গায়, আর মানে কি ব্যাসের অর্ধেক না, ডি ডিভাইড বাই 2 যদি বসাই দাও তাহলে এটা চলে আসবে। আবার এই সূত্রে তুমি যদি ডি এর জায়গায় 2 আর বসাই দাও তাহলে এই ফর্মুলা চলে আসবে, প্যারা নাই, তুমি জাস্ট একটা মুখস্থ করো তাহলেই হবে। আচ্ছা, তো আমরা যদি পাই ডি কিউব ডিভাইড বাই 6 সূত্রটা বসাই তাহলে এখানে পাই ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 0.1 তার কিউব, নিচে হবে 6, আর সেটাকে ভাগ দিতে হবে আয়তন পরিবর্তন যেটার মান দেওয়া আছে 10⁻৯।
এখান থেকে কত আসে ভ্যালু? 30 into 1.01 to 10 to the power 5 into হচ্ছে পাই 0.1 কিউব ডিভাইড বাই 6, নিচে হচ্ছে 10 ইনভার্স 9। এখান থেকে ভ্যালুটা আসতেছে 1.5865 into 10 to the power 12। ইউনিট কি? ইউনিট হবে সেম, নিউটন পার মিটার স্কোয়ার, কারণ বিকৃতির তো কোনো একক নাই, সো মডুলাসের একক হবে পীড়নের এককটাই। এবার চলো আমাদের আজকের ক্লাসের অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ বলছে কি এখানে, এক বায়ুমণ্ডলীয় চাপে আয়তন হচ্ছে এটা, 25 বায়ুমণ্ডলীয় চাপে আরেকটা আয়তন, বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক কত? এক বায়ুমণ্ডলীয় চাপের মান আবার এখানে একটু ডিফারেন্টলি দেওয়া আছে, 1.013 into 10 to the power 8। আচ্ছা, এই ম্যাথটা হালকা একটু ট্রিকি, বাট প্যারা নাই, একটা জিনিস ধরতে পারলে বাকিটুকু হয়ে যাবে। দেখো, আমরা জানি হচ্ছে বি ইকুয়াল পি ভি ডিভাইডেড বাই ডেল ভি, তাই না? এখানে দেখো ভি এর ভ্যালু দেওয়া আছে 3500 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ভি। আর ভি টু এর ভ্যালু দেওয়া আছে 3499.915 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে ডেল ভি এর মান কত আসে? v1 মাইনাস v2, বড়টা থেকে ছোটটা অবভিয়াসলি মাইনাস করা লাগবে অলওয়েজ, কারণ তোমার ভ্যালুটা হচ্ছে পজিটিভ আনাটা মেইন টার্গেট। এখান থেকে আসতেছে হচ্ছে 0.085, ইউনিট কি? সেন্টিমিটার কিউব। এখন আমরা যে পি ব্যবহার করি, পি, এই পি এর অ্যাকচুয়াল পরিচয়টা কি একটু মনে করো তো। এই পি এর পরিচয়টা হচ্ছে প্রযুক্ত চাপ। ওকে, তুমি আবার প্রথম ওয়ার্ডটার দিকে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রযুক্ত চাপ, নট অনলি চাপ, এটা হচ্ছে প্রযুক্ত চাপ। তাহলে এখন বস্তুর যখন আয়তন 3500 সেন্টিমিটার কিউব ছিল, তখন তার উপর প্রযুক্ত চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার। যখন তার আয়তন 3499.915 সেন্টিমিটার কিউব, তখন তার উপর কার্যকরী চাপ কত? 25 অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাকচুয়ালি বস্তুটার উপর কতটুকু চাপ প্রযুক্ত হলো? আগে ছিল 1, এখন আছে 25, সো অ্যাকচুয়ালি চাপ প্রযুক্ত হয়েছে কিন্তু 24 অ্যাটমসফিয়ার। এই পি এর জায়গায় 24 অ্যাটমসফিয়ার বসানো লাগবে, এটাই হচ্ছে এই ম্যাথের মেইন পার্ট। এই পার্টটুকু আইডেন্টিফাই করে ফেললে বাকি ম্যাথ তো একদম ইজি। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করবে, অ্যান্ড এই জায়গায় যদি একটু ভুল করে ফেলো তোমাকে 1 মার্কও দিবে না, এখানে 1 মার্কও না, একদম 0, কারণ স্যার তখনই বোঝা যাবে যে তোমার অ্যাকচুয়ালি বাল্ক মডুলাসের কনসেপ্টই ক্লিয়ার না। ওকে, তাহলে আমরা জেনে গেলাম পি এর ভ্যালু হচ্ছে 24 অ্যাটমসফিয়ার। 24 ইন্টু অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 প্যাসকেল এখানে দেওয়া আছে। এই যে এক্স্যাক্টলি এখানে কিন্তু 8 প্যাসকেল দেওয়া আছে, নট 5, সো যা দেওয়া আছে সেটাই ইউজ করা লাগবে। ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 3500 ডিভাইডেড বাই ডেল ভি এর ভ্যালু 0.085। এখন দেখো এখানে কেন কনভার্ট করলাম না? কনভার্ট না করার কারণ হচ্ছে ভি এর ইউনিট যা এবং ডেল ভি এর ইউনিট যদি সেম হয় তাহলে ইউনিট কনভার্ট করার দরকার নেই। এখন ভি সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, ডেল ভিও সেন্টিমিটার কিউবে পেয়েছি, সো এখান থেকে সেন্টিমিটার কিউব, এখান থেকে সেন্টিমিটার কিউব কাটা যাবে। এখন এটাকে কনভার্ট করে যদি মিটার কিউবে কনভার্ট করতে যাও তাহলে 10⁻6 দিয়ে গুণ করা লাগবে, আবার এটাকেও কিন্তু 10⁻6 দিয়ে গুণ করা লাগবে। সো এখানেও 10⁻6, এখানেও 10⁻6, একটা আর একটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই না? সো ইউনিট কনভার্ট করার অ্যাকচুয়ালি দরকার নেই এখানে। এখান থেকে ভ্যালুটা কত আসে? 24 into 1.013 into 10 to the power 8 into 3500 divided by 0.085। এখান থেকে আসতেছে হচ্ছে 1.0011 into 10 to the power 14
নিউটন পার মিটার স্কোয়ার। দেখো এটার সাথে কিন্তু অ্যান্সার মিলে নাই, বইয়ে দেওয়া অ্যান্সার কিন্তু এখানে মিলে নাই। কেন মিলে নাই? কারণ বইয়ে 10⁵ ধরেই করছে। বাট তোমার কোশ্চেনে যদি 10⁸ দেওয়া থাকে এবং পরীক্ষার হলে স্যাররা কোনো কারেকশন না দেয়, তাহলে প্রথমত তো বলবো এই কোশ্চেন তোমার অ্যান্সার করার দরকার নাই। দ্বিতীয়ত তোমার হাতে যদি আর কোনো অপশন না থাকে, তাহলে কোশ্চেনে যে ডেটা দেওয়া আছে মাস্ট 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 ওই ডেটাই অ্যাপ্লাই করা লাগবে। এখন তোমার অ্যান্সার ভুল আসতেছে না সঠিক আসতেছে বা কম বেশি আসতেছে এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমাকে কোশ্চেনে একটা ডেটা দেওয়া আছে, ওই ডেটাই তোমার জন্য আইডিয়া। এখন তুমি কি জানো ওইটা ভুলে যাও। ওকে, পারফেক্ট। তো এরই সাথে আমাদের পদার্থের অবস্থা হচ্ছে চ্যাপ্টারের লাস্ট লেকচারটাও কমপ্লিটেড। তোমাদের মোটামুটি যত টাইপের ম্যাথ, যত যা কিছু কনসেপ্ট আসতে পারে সব কিছু একদম ধরে ধরে শেষ করে দিছি। ওকে, এখন তোমার কাজ হবে কি? এখন তোমার কাজটা হচ্ছে, আমি প্রথমত লেকচার শিটটা আপলোড দিয়ে দিব তোমাকে, তুমি লেকচার শিট থেকেও পড়তে পারো। দ্বিতীয়ত হচ্ছে কাজটা তোমার বোর্ড কোশ্চেন সলভ করা লাগবে, বোর্ড MCQ এবং CQ-গুলো একদম ধরে ধরে শেষ করবা। আর সেই সাথে আমি খুব দ্রুত এর পরের চ্যাপ্টার 6, এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, মেবি ওই চ্যাপ্টারটা শুরু করব। তো টিল দেন সবাই পড়াশোনা করতে থাকো, আর এই চ্যাপ্টারে কোনো ব্যাকলগ ফেলিও না। যা যা পড়াইলাম সব কিছু নিজে নিজে কভার করে ফেলো। ওকে, আর যেগুলো বাদ পড়ে গেছে বা ধরো কমপ্লিট করে উঠতে পারো না যে টপিকগুলো, ওগুলা কমপ্লিট করে নাও, সমস্যা নেই। তো ভালো থাকো সবাই, পড়াশোনা করতে থাকো, চিল থাকো, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।